বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু একটা নতুন দৃষ্টান্ত রাখলেন যে প্রায় 2 যুগের বিরতির পর তিনি প্রথমবারের মতো কোনো গণমাধ্যমকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বিবিসি বাংলার সাথে এক দীর্ঘ সাক্ষাৎকারে খোলামেলা অনেক কথা বলেছেন, যেটা শিগগিরই প্রচার হতে যাচ্ছে। তো এই যে তিনি একটা যে নতুন দৃষ্টান্ত রাখলেন, এটা অবশ্যই আমি মনে করি এটা ইতিবাচক দিক, যে তিনি 2 যুগ পরে প্রথমবারের মতো কোনো মিডিয়ার মুখোমুখি হলেন এবং তাদেরকে খোলামেলা একটা সাক্ষাৎকার দিলেন। এবং আরেকদিকে আমরা শুনতে পাচ্ছি যে, আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি যে বক্তব্যগুলো দেন সেগুলো নাকি তারেক রহমান তার থেকে অনুমোদিত হয়েই তিনি কথাগুলো বলেন, অর্থাৎ তারেক রহমানের অনুমতি ছাড়া তিনি এমন কোনো কথাবার্তা বলেছেন এমন দৃষ্টান্ত কেউ দিতে পারবেন। অর্থাৎ তারেক রহমান যে কথাগুলো তাকে বলতে বলেন সেগুলোই তিনি বলেন, তিনি নিচ থেকে আগ বাড়িয়ে কিছু বলেন না বলেই কিন্তু বলা হয়। তো এখন অনেকের মনেই তাহলে প্রশ্ন জেগেছে যে সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুল আলমগীর তিনি যে বললেন, তিনি বললেন যে এই জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তিনি দেখতে পান ডক্টর ইউনূসের মাঝে, এবং এটা নিয়ে কিন্তু অনেক নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে। এবং আপনার সাথে আজকে অনুষ্ঠানের আগে আমি ব্যাক স্টেজে টিটো রহমানের সাথে কথা বলছিলাম, এবং টিটো রহমান আমাকে বললেন যে তিনি কখনোই বিশ্বাস করেন না যে তারেক রহমান তাকে কখনো এ ধরনের কথা বলেছেন মির্জা ফখরুলকে, যে ডক্টর ইউনূসের মাঝে ওই জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা গিয়েছে। অর্থাৎ এই পুরো বক্তব্যটি আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্তই তার নিজের ব্যক্তিগত বক্তব্য। তা আমি আপনার কাছে সামগ্রিকভাবে জানতে চাই যে এই যে বিএনপির একজন মহাসচিব, তিনি যখন তার নিজের দলের এই জিয়াউর রহমান, যাকে পুঁজি করে বিএনপির রাজনীতিটা চলছে, যার আদর্শকে কেন্দ্র করে বিএনপির রাজনীতি চলছে, তার সাথে যখন আপনি একজন ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকে কম্পেয়ার করেন, এটা কি আসলে নিজের দলের ওই প্রবাদ পুরুষটাকে কি ছোট করা হলো না? আর পাশাপাশি তারেক রহমান, তিনি যে 2 যুগের একটা প্রথা ভাঙলেন, অর্থাৎ তিনি যে 2 যুগের বিরতির পরে গণমাধ্যমের মুখোমুখি হলেন বা সাক্ষাৎকার দিলেন, এই সামগ্রিক বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ নাজমুস সাকিব। নাগরিক টেলিভিশনের আপনি শেষের প্রশ্নটা, আমরা সবসময় কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সমালোচনা করি, এবং সমালোচনা করি নিজে বিএনপির রাজনীতি করে। মানে বিষয়টি দেখেন, আমি বিএনপির রাজনীতি করি এবং বিএনপির রাজনীতি করে সমালোচনা করি, বিএনপির বিরুদ্ধে কথা বলি, এবং জোর গলায় বলি, বলে একটা জিনিস প্রমাণ করতে চাই জনগণের কাছে যে বিএনপির রাজনীতি করে বিএনপির বিরুদ্ধে আলোচনা এবং সমালোচনা করা যায়, এবং সমালোচনা করার জন্য বিএনপি সেই স্পেসটি আমাকে দিচ্ছে। এবং যারা সমালোচনা করতে পারে সেই সমালোচনাটা করাটা উচিত গঠনমূলক ভাবে। শুধু সমালোচনার খাতিরে কিংবা কোনো ব্যক্তি স্বার্থকে প্রাধান্য রেখে মাথায় রেখে যদি সমালোচনা করি তাহলে সেটি ভিন্ন হবে। আপনার প্রশ্নের 2টি দিক ছিল। একটি হচ্ছে যে দীর্ঘদিন পর প্রায় 2 যুগের 20 বছরের বেশি সময় ধরে যিনি সাক্ষাৎকার দেন নাই, উনার শেষ সাক্ষাৎকার আমরা দেখেছিলাম, মনে হচ্ছে যে যখন এনটিভির জহিরুল আলমকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন প্রায় 2 যুগ আগে। 2 যুগ আগে, তার মানে বাংলাদেশের একমাত্র সাংবাদিকই ভাগ্যবান জহির সাহেব এনটিভির, যিনি উনার একটা বিশাল সাক্ষাৎকার, যেটি এখনো আমরা নেত্রীজনরা দেখেন। এবং এই সাক্ষাৎকে জহির সাহেবের আমি প্রথমে জহির সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি একটা বড় একটা সাক্ষাৎকার নিয়েছে। এবং এখন বিবিসি বাংলা সাক্ষাৎকার, দুটি ধারাবাহিক সাক্ষাৎকার, একটি হচ্ছে সোমবার সকাল 9টায় এবং মঙ্গলবার সকাল 9টায়, এই 2 দিন প্রচার করবে। তখন হয়তো আমাদের এখানকার রোববার রাত 11টা এবং সোমবার রাত 11টা, এই 2 দিন। এবং আপনারা নিশ্চয়ই এই বিষয়ে আরো ডিসকাশন করবেন, সরাসরি প্রচার করতে পারেন। এটির একটি পজিটিভ দিক তো বটেই, মানুষের মধ্যে প্রচন্ড আগ্রহ রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এটি আগ্রহ ভরে উনার বক্তব্য, এমনটি না যে উনার বক্তব্য শুনছে না মানুষ, উনার বক্তব্য প্রতিদিনই শুনছে মানুষ। বিভিন্ন মিটিং এ, সমাবেশে উনি কিন্তু ভার্চুয়ালি, জুমে, অনলাইনে প্রেজেন্ট হচ্ছেন। উনার বিভিন্ন আইডিয়া, ধারণা, 31 দফা থেকে শুরু করে উনার যত পলিসি রয়েছে, স্বাস্থ্য খাতে কি কাজ হবে, শিক্ষা ক্ষেত্রে কি কাজ হবে, মানে প্রতিদিনই উনাকে শুনছেন। তারপরে একটু ব্যতিক্রম হয়, মানুষ শুনতে চায় যে 1-to-1 সাংবাদিকদের সাথে কথা বলে প্রশ্নের উত্তর উনি দিচ্ছেন কিনা, সেটিও মানুষ দেখতে চায়। এটি একটি খুবই পজিটিভ দিক। যদিও এটি উনি অনেক আগেও করতে পারতেন, কিন্তু এই যে উনি আগে না করেও যে একটা আকর্ষণটা রেখেছেন একজন জাতীয় পর্যায়ে লিডার হিসেবে, এই আকর্ষণটাও কিন্তু কম না। তারেক রহমানের একটা ভালো দিকটা হচ্ছে কি উনি একটা জায়গায় একটা আকর্ষণ তৈরি করে রাখতে পারেন মানুষের মধ্যে। এই একটা সক্ষমতা, যেটা লিডারশিপের সবচেয়ে বড় কোয়ালিটি। আপনার নেতৃত্ব তৈরি, আপনি যখন নেতৃত্বটা আপনি সাদামাটা ভাবেই
আচরণ বিচরণ করার পরেও যদি আপনি মানুষের কাছে অনেক আকর্ষণের জায়গা থাকেন, তার সাথে আমি দেখেছি মানুষের মধ্যে দেখা করার প্রবণতা, অনেক জাতীয় নেতাদের দেখা করার, সাক্ষাৎ করার, তার সাথে ছবি তোলার, কিংবা তার সাথে যোগাযোগ আছে, এই পরিকল্পনা কিন্তু তার দলের মধ্যে তা না, দলের বাইরেও আমি দেখেছি অনেক ছোটখাটো রাজনৈতিক দল তার সাথে দেখা করতে পারে, কথা বলতে পারে, বা তার কাছের লোক, এগুলো খুব বলে, মানুষ বলে এবং প্রকাশ করতে চায়, এবং এটি একটি বড় প্রভাব বিস্তার করছে উনি মানুষের মধ্যে, এটা তার ব্যক্তিত্বের কারণে করছে। আবার অন দ্য আদার হ্যান্ড বিপরীত কথা আছে, যে এক ধরনের ফরিয়া গ্রুপ কিংবা এক ধরনের কনসোর্টিয়াম সিন্ডিকেট তৈরি হয় যেহেতু অনেক লেয়ার পার করতে হচ্ছে ওনাকে, আর ফলে সুযোগ সন্ধানী কিছু লোক থাকে, সেই সুযোগ সন্ধানী লোকগুলো মিসরিপ্রেজেন্ট করার সুযোগ পায়, যেটা ব্যাখ্যা বা যেটা খোলাসা করার সুযোগ ওনারও আর থাকে না। এইটা একটা প্রক্রিয়া। তো এখন যেহেতু উনি আসছে, তার মানে বোঝা যাচ্ছে যে উনি এখন নিয়মিত ভাবেই বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন সংবাদ মাধ্যম সহ, প্রচার মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ওনার ফিলোসফি, ওনার দর্শন, ওনার পরিকল্পনা, ওনার প্ল্যান অফ অ্যাকশন, ওনার আগামী দিনের ভাবনা, এগুলো নিয়ে বিস্তারিত উনি আলোচনা করবেন। এইটা একটা পজিটিভ দিক। আবার অন দ্য আদার হ্যান্ড আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি উনার কথার বাইরে একদম চলে না। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বর্ষিয়ার নেতা, অনেক বড় রাজনৈতিক ব্যক্তি। এটা এমন না যে এই কোন ব্যক্তির, একটা দলের সেক্রেটারি জেনারেল পারসেপশন বলে হয়তো সেক্রেটারি জেনারেল চেয়ারপারসনের কথার বাইরে চলতে পারে না, কিন্তু মানে বাহির বলতে কি বোঝায়? মানুষ তো যখন বক্তৃতা দেয়, কথা বলে, তখন তো তার একটা এক্সটেম্পো কিংবা তার তো একটা নিজস্ব স্বকীয় অবস্থান থেকে বক্তৃতারা কথাবার্তা বলে। একদম পয়েন্টে পয়েন্টে সব লিখে আপনি আমাকে বললেন এই 10টা পয়েন্টে কথা বলেন, 10টা পয়েন্টেই বলবো, 11 নম্বর পয়েন্ট বলবো না, এমন কিন্তু হতেই পারে না। মানে এটি তো বাস্তবসম্মত কথা না যে না উনি ওই পয়েন্টের বাইরে যাবেই না। মানে যেহেতু একজন বর্ষীয়ান নেতা, এমন ভাবে নিশ্চয়ই তারেক রহমানও, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এমন কোনো আচরণ নিশ্চয় করেন না, না আপনি আমার কথার বাইরে যাবেন না। সেটি উনার যে ব্যক্তিত্ব বা যে ধরন, উনার ধরনেও কিন্তু এটি বলে না যে উনি একদম প্রেসক্রাইব করে দেন এতটা। অনেকে অটো প্রেসক্রাইব হয়ে যায়, অনেকে আছে অটো কন্ট্রোল, আছে না? আপনি মানে অটো সিস্টেমে চলার মতন রাজনৈতিক দলে অনেকে দেখবেন অটো কন্ট্রোল, খামাখাই উনি দেখা যাচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে 100 বিশেষণে বিষয়িত করছে, এবং এমন ভাব দেখাচ্ছে যে তারেক রহমান ছাড়া উনি উনি এক গ্লাস পানিও খাবেন না। মানে এটা দেখাচ্ছেন, এটা তো বলেন নাই যে ভাই পানি খেও না আমার ছাড়া। এটা হলো একটা উত্তর, যে এটা হতে পারে না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনার বাইরে কোনো কথা বলে না। এইটা আমি বিশ্বাস করতে রাজি না, আমি মানতে রাজি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্ষীয়ান নেতা, উনি উনার মতো করে, উনার যে ব্যক্তিত্ব, উনার মতো করে কথা বলেন, কিন্তু মৌলিক যে জায়গাগুলো রয়েছে দলের, মৌলিক যে জায়গাগুলো, নির্বাচন ধরেন পিয়ার পদ্ধতিতে বিএনপি নির্বাচনে যাবে না, এই জায়গায় নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন ধরনের বেকুব ধরনের লিডার না যে উনি বলে ফেললো না আপনারা যা চান তাই হবে, পিয়ার পদ্ধতিতেই হবে, এমন কথা। এসব বেসিক জিনিস তো অবশ্যই দলীয় প্রোটোকল বা দলীয় ডিসিশন মানবে, এর বাইরে যে কথাগুলো হচ্ছে সেটি হয় না। প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্ন না, শুধু অনেকেরই প্রশ্ন যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। আরে ভাই, জিয়াউর রহমানের প্রতিচ্ছবি এদেশে কোটি কোটি মানুষ, যখন যারাই একটা মাঠের গ্রামের যে ছেলেটি কাজ করছে, গ্রামের যে ছেলেটি নিজের নাম লিখতে পারে না, জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, তাকেও যখন সে খাল খনন কর্মসূচি হোক কিংবা বনায়ন কর্মসূচি হোক ভালো কাজ করি, তখন আমরা কিন্তু তাকে প্রমোট করার জন্য বলি তোমার মধ্যে কিন্তু জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই, তুমি জিয়াউর রহমানের আদর্শের শ্রেষ্ঠ সৈনিক, তুমি জিয়াউর রহমানের আদর্শের খুব ভালো সৈনিক। এটা কিন্তু এনকারেজমেন্টের কথা, যে এমন না তাকে ডিসকারেজ করা হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এটাকে জিয়াউর রহমানকে তার সমতুল্য করা হচ্ছে না, জিয়াউর রহমানকে ওই ছেলেটির সাথে তার সমকক্ষ করা হচ্ছে না, বরঞ্চ করা হচ্ছে যে হ্যাঁ তুমি জিয়াউর রহমানের আদর্শ ফলো করছো, যে কারণে তোমার মধ্যে আমরা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আপনারা এইভাবেই দেখেন বিষয়টা, যে একটা গ্রামের মানুষকে বা একটা নতুন কর্মীকে বা দলের একটা কর্মীকে যেভাবে বলা হচ্ছে, ডক্টর ইউনূস যে কাজগুলো করছে, যে কাজগুলোর মধ্যে মনে হচ্ছে যে এই দেশ গঠনের জন্য কাজ করছে, সেখানে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি ভাবেন যে হ্যাঁ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি পায়, সেটা তার মানে জিয়াউর রহমানের সাথে কম্পেয়ার করা হচ্ছে না বা জিয়াউর রহমানের সমকক্ষ করা হচ্ছে না, বরঞ্চ জিয়াউর রহমানের কাজগুলো উনি করছেন, যে কাজগুলো করতে জিয়াউর রহমান পারেন না, এটাকে হত্যা করা হয়েছে, যে কাজগুলো আমাদের করে যেতে হবে সারা জীবন, এমন তো না যে কাজটি আপনি কালকে সকালেই শেষ। 2025 সালের
30শে ডিসেম্বর পর্যন্ত এই কাজটি করতে পারবেন না, আর করতে পারবেন না, জিয়া রহমানের কাজ করা শেষ, এমন তো না, সারা জীবনই করতে হবে। তবে সারা জীবন যারা যারা আদর্শে হবে, আজকে ডক্টর ইউনূস সাহেব দেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছেন, হয়তো আগামী 5-7 বছর পরে আরেকজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আসবে, সেও যদি ভালো আদর্শিক কাজ করে, যদি আমরা বলি যে তোমার মধ্যে সেই আদর্শ দেখা যাচ্ছে, তাহলে সেটি তো আমি মনে করি দোষে কিছু দেখি না। আমি তো দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যে ট্রল গুলো হচ্ছে, এবং আমাদের দলের নেতা কর্মীরাই যেভাবে ট্রল করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন কিভাবে বললো এই কথাটি, ওনাকে জিয়াউর রহমানের সাথে কিভাবে তুলনা করলো, এইটাই মনে করি তুলনার বিষয়টি না কিন্তু। কারণ আপনি জানেন যে এখানে জামায়াত ইসলাম বক্তৃতা দিয়েছে, জামায়াত ইসলামের নায়েবে আমির আব্দুল তাহির সাহেব কিন্তু প্রেস করে কথা বলেছে ডক্টর ইউনূসের মতন একজন মেধাবী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, মানে একটি কোরামে, এবং যেটি হওয়াই উচিত ছিল, যেটি প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, যে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো বিশ্ব দরবারে বোঝানো যে আমরা সবাই ইউনাইটেড বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা ইউনাইটেড হতে চাই। এবং এই ফিলোসফিটা বিএনপি তার বাইরে না, এবং বিএনপি তার বাইরে যেতে পারে না, বিএনপিও ইউনাইটেড ভাবে দেশটা করতে চায়। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে যে আমরা যেভাবে ন্যারেটিভ গুলো দেই, সেই ন্যারেটিভ গুলো দিয়ে মানুষের মধ্যে, অনেকের মধ্যে আমরা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করি, বরঞ্চ বিভ্রান্তিকে আমরা যদি ভেঙে দিতে পারি, সেটি হচ্ছে বড় জিনিস। তো যাই হোক, আজকে যেহেতু আলোচনার জায়গায় আমাদের যেটি মাথায় রাখতে হবে, যে আমরা বিএনপির রাজনীতির চেইন অফ কমান্ডটা খুব মানি কিনা। চেইন অফ কমান্ডটা আমরা আসলে অন্যান্য অপর রাজনৈতিক দলগুলা যেভাবে চেইন অফ কমান্ড গুলা মানে, সেই চেইন অফ কমান্ড গুলা সেভাবে মানে না। কারণ কি জানেন, আমি একটি কথা বলছিলাম কয়েকদিন আগে একটা বক্তৃতায়, যে বিএনপির রাজনীতির আরেকটু সবচেয়ে খারাপ অধ্যায় হচ্ছে বিএনপির যারা লিডার হয়ে যায়, ধরেন যে নেতা হয়ে গেছে, সে আর উত্তরসূরি তৈরি করতে চায় না, মানে তার নেতৃত্বে শুধু পরিবার ছাড়া, সে যদি মনে করে যে তার সিকিউর উত্তরসূরি হবে তার সন্ততি, তারা পরিবারের লোক, তার স্ত্রী, এর বাইরে আর কেউ, এর বাইরে যারা তাদেরকে কর্মচারী বানিয়ে রাখতে চায়। মানে এই টেন্ডেন্সিটা হচ্ছে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পার্ট সাংগঠনিক ক্ষেত্রে। কারণ আপনি যখন একজন মানুষকে কর্মচারী বানাবেন, তাহলে আপনি তাকে ভৃত্যের আচরণ করাবেন, ভাববেন যে সে সারা জীবন আমার দাসত্ব, সে যাতে সারা জীবন আমার কর্মচারী থাকুক, সে যাতে নেতৃত্বে না আসে। ফলে আপনি তার রিক্রুটমেন্টটাও করছেন খারাপ জায়গায়, মানে আপনি ভালো যোগ্য লোককে আপনি আনবেন না। আমরা যে স্পার কথা শুনেছি না, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, এই যে গুরু শিষ্যের যে নেতৃত্বের যে চেইনটা আজকে সক্রেটিসকে শ্রেষ্ঠ বানিয়েছে প্লেটোকে শ্রেষ্ঠ বানিয়েছে অ্যারিস্টটল। এই যে শ্রেষ্ঠ বানানোর যে প্রক্রিয়া মাঠ পর্যায়ে কত হাজার হাজার বছর আগে, এই যে যুক্তিগুলো আমরা কি মানি? আমাদের মধ্যে সেই চেইন অফ কমান্ড তৈরি হচ্ছে না। কারণ রিক্রুটমেন্টে আমরা চিন্তা করি পরিবারের বাইরে আনবো না, আর পরিবারের বাইরে আনলে এমন অযোগ্য অপদার্থ লোকদেরকে রাজনীতি রিক্রুট করব, যে অপদার্থ অযোগ্য লোকগুলো আমার থেকে বড় নেতা হওয়ার কোনো সুযোগই পাবে না, এবং কোনোদিনও হতে পারবে না। কারণ আমার মতো টাকাও কামাতে পারবে না, আমার মতো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না, বা আমার মতন সেই স্ট্যান্ডার্ডে কথা বলতে পারবে না, কিংবা আমার মতো করে বড় নেতাদের সাথে যোগাযোগ করতে পারবে না। এটা হলো একটা চ্যালেঞ্জ। তার মানে রিক্রুটমেন্টটা এবং চেইন অফ কজেশন, চেইন অফ কমান্ড, এবং ধরনটা। তারপরে আরেকটা হচ্ছে যে অধিক লোকজন যখন যেখানে থাকে, মানে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে বিএনপি দ্বিতীয় চ্যালেঞ্জ। আপনার নেতৃত্বের জায়গায় সমর্থক বাড়বে, নেতৃত্ব একটা জায়গায় থাকবে, যে নেতৃত্বের একটা বলয় থাকবে, কিন্তু সমর্থক বাড়বে। আমাদের এখানে সমর্থকের থেকে মানুষ নেতৃত্বের বলয় বাড়াচ্ছে, মানে প্রতিদিন হাজার হাজার শাখা উপশাখায় দিয়ে, ফলে কেউ কাউকে মানে না। আপনি মাঠে গিয়ে দেখবেন যে ছাত্রদল যে ছেলেটি করে, সে ছেলেটি মনে করে যে ছাত্র দলটাই তার সবচেয়ে পাওয়ারফুল, যুব দলের সাথে তার কম্পিটিশন। সে কিন্তু কম্পিটিশন দেশের কোন কাজটা করবে সেটা নিয়ে কম্পিটিশন করে, যে কাজের কম্পিটিশন না। সে কম্পিটিশনটা করে কি জানেন, নিজের মধ্যে কম্পিটিশনটা করে, শক্তিটা দেখায় সে নিজের মধ্যে। সে যুব দলের আরেক নেতার সাথে শক্তি দেখায়, কিংবা স্বেচ্ছাসেবক দলের আরেক নেতার সাথে শক্তি দেখায়, বা বিএনপির সাথে শক্তি দেখায়, ফলে নিজেরা নিজেদের শক্তিটাকে ভাগ করে ফেলে, ডিভাইড করে ফেলে। এটা হচ্ছে বিএনপির তৃতীয় চ্যালেঞ্জ। এবং বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তাদের মধ্যে আন্তরিকতার মানে খুবই অভাব, মানে কোনো ফিলিংস কাজ করে না কারো সাথে কারো। ফলে এই ফিলিংসটা না থাকার কারণে যেটি হয়, কারণ ফিলিংস নাই কেন, মিশন নাই। আপনার মধ্যে যদি কোনো মিশন না থাকে, আজকে জামায়াত ইসলাম অল্প সংখ্যক লোক নিয়ে কেন এত ধরেন তাদের নায়েবে আমিরের জন্য পাগল হয়ে যাচ্ছে 20 জন মানুষ,
তাকে কিভাবে ব্যারিকেড দিয়ে নিয়ে আসছে, কিন্তু ওইখানে আমাদের মধ্যে একটা ক্রেডিট গেইন নেওয়ার একটা প্রতিযোগিতা কাজ করে দলের লোকদের মধ্যে, শুধু নিজের নিজের ক্রেডিটটা কিভাবে নিবে সেটা এনশিওর করার জন্যই। এবং ফাইনালি যেটা বলছি সেটা হচ্ছে ফটো সেশন কেন্দ্রিক রাজনীতিটা আরো বেশি খারাপ করেছে, যে সে কোন নেতার লোক সেটা জাহির করার জন্য সারাক্ষণ কোনো না কোনো লিডারের সাথে ছবি তুলে এবং সেই লিডারের মানে গান গেয়ে গিয়ে সেই লিডারের দোহাই দিয়ে কাজ করে। হয়তো যার সাথে ছবি তুলছে সে তাকে চিনে না, সেও তাকে চিনে না, কারোর সাথে তার কিন্তু তার কোনো আত্মিক সম্পর্ক নাই, কিন্তু মাঠে ছড়িয়ে দিয়েছে সে কিন্তু অমুক নেতার শিষ্য। ধরেন যে কোনো অমুক নেতার শিষ্য, আপনি গ্রামে গিয়ে দেখবেন যে তার সাথে তার বড় করে ছবি টাঙানো, কিন্তু ওই নেতাও তাকে চিনে না, সেও তার নেতার সাথে একদিন হয়তো হাত মিলেছে। এই যে বন্ধনটা নাই, সেটি কিন্তু অনেক অন্য কোনো দলে নেই, সেটি নাই, সেটি একমাত্র বিএনপিতে। অন্য কোনো দলই বাংলাদেশে সব দলের সাথে নেতাকর্মীদের একটা বড় ধরনের প্রেম, বড় ধরনের ভালোবাসা, বড় ধরনের মহব্বত, যেটি বিএনপির মধ্যে আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি বিএনপি নেতাদের সাথে, যেহেতু আমি রাজনীতি করি 35 বছর ধরে, তার মানে আমি খুব মাঠের খবর জানি, মাঠের রাজনীতি করে বলছি প্রেম ভালোবাসা অনেক কম। এই জায়গাটা যদি ঠিক করতে না পারে বিএনপি, এই প্রেম ভালোবাসা যদি দলের নেতাকর্মীদের সাথে তৈরি করতে না পারে, শুধু কম্পিটিশন, শুধু কম্পিটিশন, পদ পদবি নির্ভর কম্পিটিশন, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা নোংরা প্রতিযোগিতা, এবং পাশাপাশি কে কাকে ছোট করার, কে কার কাছ থেকে বড় ক্রেডিট নিবে, এবং কে কার লোক, আমার লোক বড়, আমার নেতা বড়, অমুক বলে ওর নেতা বড়, এই নেতাদের মধ্যেও কিন্তু সংঘাত সৃষ্টি হয়। এটি খুবই বড় চ্যালেঞ্জ। তার মানে আমি যে 3-4টি চ্যালেঞ্জ বললাম, প্রত্যেক পর্বেই তো আমরা চ্যালেঞ্জ গুলো বলি, এই 3-4টি চ্যালেঞ্জ এগুলো কিন্তু সবগুলি সমাধান করা উচিত। আমাদের হয়তো নাগরিক টেলিভিশনের কথা শোনে না কেউ, কিন্তু আমাদের এই শেষে আপনি যে প্রশ্নটি করেন সবসময় বিএনপির ব্যাপারে, এইটি কিন্তু বিএনপির জন্য আমি মনে করি একটা বড় ধরনের ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেল। এবং এই ট্রেনিং গুলো আমাদের যদি আমলে নিতে হবে, আমরা কিন্তু সমালোচনার ভাবে দেখি, আমার কথাগুলো যদি কেউ আবার সমালোচনা আকারে নিয়ে যদি কোট করে যে না সে তো বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, তাহলে কিন্তু আর শোধরাতে পারবো না। অতএব শোধরাতে চাই, আমরা একটি বড় রাজনৈতিক দলের সেই গ্র্যাভিটি দেখতে পাই, সে প্রেস্টিজিয়াস পলিটিক্যাল প্র্যাকটিস দেখতে চাই।